টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নপত্রটি নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্যান্য সাবজেক্টের একটা সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে একবার আমরা দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখে নাও, তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারগুলি রয়েছে, প্রথমে রয়েছে শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, আর মানুষের শরীর। এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে, এক সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, সৌর শক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হলো? উত্তর হচ্ছে সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন, চাপের একক দেখো কি কি আছে, দেখো ডাইন আছে, বর্গ সেন্টিমিটার আছে, পাস্কাল আছে, কেলভিন আছে। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি, পাস্কাল। ঠিক আছে, এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো, উষ্ণতা মাপার জন্য মাপনী চোঙ, স্কেল, থার্মোমিটার নাকি তুলা যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে থার্মোমিটার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, জমাট বাঁধা লাভাই হলো? এর মধ্যে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো? সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে কয়লা। পরের প্রশ্ন, তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হলো অ্যালনিকো নাকি রাংঝাল নাকি বেলমেটাল নাকি ম্যাগনেসিয়াম? উত্তর হচ্ছে বেলমেটাল। পরের প্রশ্ন, চুনাপাথর একটি কি শিলা? আগ্নেয় নাকি পাললিক নাকি পরিবর্তিত শিলা নাকি ম্যাগমার উদাহরণ? উত্তর হচ্ছে পরিবর্তিত শিলার উদাহরণ। নেক্সট, লব্ধ রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময় নাকি ক্ষেত্রফল? উত্তর হচ্ছে ক্ষেত্রফল। পরের প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যগত একক কি? উত্তর হচ্ছে ডি, কোষ। পরের প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। নেক্সট, কোন প্রাণীটি অমেরুদণ্ডী? দেখো এর মধ্যে যেটা অমেরুদণ্ডী সেটা হচ্ছে প্রজাপতি। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগের কারণ কি? তো এর মধ্যে ম্যালেরিয়া রোগের যেটা কারণ সেটা হচ্ছে প্রোটোজোয়া। পরের প্রশ্ন চলে আসছি আমরা, কোনটি জীবাশ্ম জ্বালানি? এর মধ্যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। পরের প্রশ্ন, শব্দ দূষণের একটি কারণ? এর মধ্যে শব্দ দূষণের কারণ হচ্ছে মাইকের উচ্চ শব্দ। কোনটি অপ্রচলিত শক্তির উৎস? তো অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন চলে আসছি, সিএনজি এর পুরো নাম কি? উত্তর লিখবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট, ন্যাপথলিন হলো কয়লার উপজাত দ্রব্য, ঠিক না ভুল? উত্তর ঠিক। নেক্সট, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। নেক্সট, কোন স্থির বস্তুকে গতিশীল করতে কি প্রয়োগ করতে হয়? উত্তর লিখবে বল প্রয়োগ করতে হয়। পরের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? লিখবে অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে বৈদ্যুতিক পাখা। চলে যাওয়া পরের প্রশ্ন, দেখো কি আছে, সংকর ধাতু কাকে বলে? উত্তর লিখবে কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নিয়ে সেই তরল মিশ্রণকে ঠান্ডা করে যে মিশ্র ধাতু বা কঠিন দ্রবণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে। পরের প্রশ্ন, আয়তনকে লব্ধ রাশি বলা হয় কেন? উত্তর লিখবে আয়তন 3টি প্রাথমিক রাশি অর্থাৎ 3টি দৈর্ঘ্যের এককের গুণফলের সমন্বয়ে তৈরি হওয়ায় তাকে লব্ধ রাশি বলা হয়। পরের প্রশ্ন, পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে? উত্তর লিখবে খাদ্য পিরামিডের প্রতিটি ধাপ নির্দিষ্ট স্তরকে নির্দেশ করে, এই প্রতিটি ধাপকেই পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলে। পরের প্রশ্ন, আলপিন দিয়ে বেলুন ফোটানো সহজ কিন্তু আঙ্গুল দিয়ে বেলুন ফোটানো কঠিন কেন? উত্তর লিখবে আঙ্গুলের তুলনায় আলপিনের ক্ষেত্রফল অনেক কম হওয়ায় প্রযুক্ত বলের দরুন চাপ অনেক বেশি হয়, ফলে বেলুনটি খুব সহজে ফুটো হয়ে যায়। পরের প্রশ্ন,
পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? উত্তর লিখবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, 2 × 2 = 4। প্রথম প্রশ্ন কি আছে দেখো, জীবাশ্ম কিভাবে তৈরি হয় আর পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? উত্তর লিখবে জীবাশ্ম তৈরি হয় যখন মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পলিমাটি বা বালি দ্বারা দ্রুত চাপা পড়ে এবং অক্সিজেনের অভাবে পচন প্রক্রিয়া ব্যাহত হয়। লক্ষ লক্ষ বছর ধরে উচ্চ চাপ ও তাপমাত্রায় এই দেহাবশেষ পাথরে পরিণত হয়। পাললিক শিলা পলিশ জমার প্রক্রিয়ায় গঠিত হয়, তাই জীবাশ্ম পাললিক শিলা স্তরে স্তরে সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কিভাবে কাজ করে? উত্তর লিখবে স্টপ ক্লক বা স্টপ ওয়াচ একটি নির্দিষ্ট সময় ব্যবধান মাপার জন্য ব্যবহৃত হয়। এটি একটি স্টার্ট স্টপ বোতামের মাধ্যমে কাজ করে, যা সময় গণনা শুরু ও বন্ধ করে। এর মধ্যে একটি আভ্যন্তরীণ ঘড়ি থাকে যা অতি সূক্ষ্মভাবে সময় পরিমাপ করে। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে কোন কোন জ্বালানি পাওয়া যায়? উত্তর লিখবে পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিকেটিং অয়েল, প্যারাফিন ওয়াক্স, বিটুমিন এবং বিভিন্ন গ্যাসীয় জ্বালানি যেমন প্রোপেন ও বিউটেন পাওয়া যায়। পরের প্রশ্ন, বার্নৌলির নীতি উল্লেখ করো। উত্তর লিখবে বার্নৌলির নীতি অনুসারে একটি তরল বা গ্যাসের প্রবাহে যেখানে গতিবেগ বৃদ্ধি পায় সেখানে চাপ হ্রাস পায় এবং যেখানে গতিবেগ হ্রাস পায় সেখানে চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ মোট শক্তির অর্থাৎ গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি পরিমাণ স্থির থাকে। পরের প্রশ্ন, নিচের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 3 × 8 = 24। প্রথম প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আর দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। তো প্রথমে চলে আসছি আমরা লিন্ডেম্যানের 10% সূত্র। একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের সময় মাত্র 10% শক্তি পরবর্তী স্তরে স্থানান্তরিত হয় এবং বাকি 90% শক্তি পরিবেশের তাপ হিসাবে নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় প্রথম শ্রেণীর খাদকের থেকে। প্রথম শ্রেণীর খাদক হলো তৃণভোজী প্রাণী, যারা উদ্ভিদ খায়। দ্বিতীয় শ্রেণীর খাদক হলো মাংসভোজী বা সর্বভোজী প্রাণী, যারা তৃণভোজী প্রাণীদের খেয়ে শক্তি লাভ করে। উদাহরণ হচ্ছে সাপ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক আর ব্যাঙ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে, তো সাপ ব্যাঙকে খেয়ে শক্তি পায়। পরের প্রশ্ন, পুষ্টি ও স্বাস্থ্যের ধারণা দাও। উত্তর লিখবে পুষ্টি হলো জীবদের বৃদ্ধি, বিকাশ, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধের জন্য খাদ্য গ্রহণ ও তার ব্যবহারের প্রক্রিয়া। এটি একটি জৈব প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকার অবস্থা, কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিক পুষ্টি, ব্যায়াম, বিশ্রাম এবং মানসিক সুস্থতা অপরিহার্য। পরের প্রশ্ন, সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে? উত্তর লিখবে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান দুটি পদ্ধতি হলো, প্রথমে হচ্ছে ফটো ভোল্টাইক বা পিভি পদ্ধতি। এই পদ্ধতিতে সৌর প্যানেল ব্যবহার করা হয় যা সিলিকনের মতো অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। সূর্যের আলো এই প্যানেলে পড়লে ফটোভোল্টাইক এর প্রভাবে কারণে সরাসরি ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ডিসি বিদ্যুৎকে ইনভার্টারের সাহায্যে এসি বিদ্যুতে রূপান্তরিত করে ব্যবহার করা হয়। সৌরতাপীয় পদ্ধতি, এই পদ্ধতিতে সূর্যের তাপশক্তি কাজে লাগানো হয়। বিশাল আয়নার সাহায্যে সূর্যালোককে একটি নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রীভূত করে জলকে উত্তপ্ত করা হয়। এই উত্তপ্ত জল বা বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। 1+2, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। উদাহরণ, বিমানের ডানার উপর ও নিচ দিয়ে বায়ু প্রবাহের সময় ডানার উপর দিয়ে বায়ু বেশি গতিতে চলে বলে সেখানে চাপ কম থাকে, আর নিচ দিয়ে বায়ুর গতি কম তাই চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্য বিমানকে উপরের দিকে তুলতে সাহায্য করে, যাকে লিফট বল বলে। এবার চলে আসবো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে দেখো। 5 নম্বর, রাশি কয় প্রকার অতি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। তো উত্তর লিখবে রাশি প্রধান 2 প্রকার। মৌলিক রাশি, যে রাশিগুলি স্বাধীন এবং অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে। উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য। লব্ধ রাশি, যে রাশিগুলি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে। উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, চাপ, কার্য, ক্ষমতা। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো?
সূর্যই যে সকল শক্তির উৎস, ব্যাখ্যা করো। উত্তর লিখবে খাদ্য শৃঙ্খল হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শক্তি এক জীব থেকে অন্য জীবে খাদ্য গ্রহণের মাধ্যমে স্থানান্তরিত হয়। এটি উৎপাদক থেকে শুরু হয়ে বিভিন্ন স্তরের খাদকের মাধ্যমে চলে। প্রতিটি জীব তার পূর্ববর্তী জীবের কাছ থেকে শক্তি গ্রহণ করে। সূর্যই সকল শক্তির মূল উৎস, কারণ সালোক সংশ্লেষ। তারপরে পয়েন্ট, খাদ্য শৃঙ্খলের ভিত্তি। তোমরা একটু পয়েন্টগুলো দেখে নিও, আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে যে পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তারপরে পয়েন্ট হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাই এইসব পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা লিখে নেবে। ভিডিওটা পজ করে একটু খাতায় লিখে নিও। তাই প্রত্যক্ষ পরোক্ষভাবে পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। ঠিক আছে, চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো, ঘর্ষণ কাকে বলে? ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? উত্তর লিখবে ঘর্ষণ হলো একটি বল যা দুটি বস্তুর স্পর্শকালে তাদের আপেক্ষিক গতিকে বা গতি সৃষ্টির প্রবণতাকে বাধা দেয়। ঘর্ষণ বল থাকার সুবিধা দেখো কি কি সুবিধা আছে। হাঁটা চলাফেরা, ঘর্ষণ বলের কারণে আমরা মাটিতে পা রেখে হাঁটতে বা দৌড়াতে পারি এবং স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি। ঘর্ষণ না থাকলে আমরা পিছিয়ে যেতাম। লেখা, ঘর্ষণ আসে বলে আমরা পেন্সিল বা কলম দিয়ে লিখতে পারি। গাড়ির গতি নিয়ন্ত্রণ হয়, ব্রেক মারতে পারি। বা বস্তু ধরা, কোনো বস্তুকে হাত দিয়ে ধরে রাখার জন্য ঘর্ষণ বল অপরিহার্য। পরের প্রশ্ন, খাতার পৃষ্ঠার মতো দুটি সমান মাপের কাগজের মাঝে সামান্য ফাঁকা রেখে ফু দিলে কি ঘটবে? কেন ঘটবে ব্যাখ্যা করো। খাতার পৃষ্ঠার মতো দুটি সমান মাপের কাগজের মাঝে সামান্য ফাঁকা রেখে ফু দিলে কাগজ দুটি একে অপরের কাছাকাছি চলে আসবে বা লেগে যাবে। কারণ যখন দুটি কাগজের মাঝে ফু দেওয়া হয় তখন ওই স্থানের বাতাসের গতি বেড়ে যায়। বার্নৌলির নীতি অনুসারে যেখানে বাতাসের গতি বেশি হয় সেখানে বায়ুর চাপ কমে যায়, ফলে কাগজ দুটির ভেতরের অংশের বায়ুর চাপ বাইরের অংশের বায়ুর চাপের থেকে কমে যায়। বাইরের দিকে বেশি বায়ুর চাপ ভেতরের কম বায়ুর চাপকে ঠেলে কাগজ দুটির কাছাকাছি নিয়ে আসে বা একে অপরের সাথে লেগে যেতে সাহায্য করে। পরের প্রশ্ন, টেন্ডন ও লিগামেন্ট কি? অস্থিসন্ধি কাকে বলে? উত্তর লিখবে টেন্ডন হলো এক প্রকার শক্ত স্থিতিস্থাপক কিন্তু নমনীয় নয় এমন তন্তুযুক্ত যোজক কলা যা পেশিকে অস্থির সাথে যুক্ত করে। এটি পেশির সংকোচন শক্তিকে অস্থির কাছে পৌঁছে দিয়ে অস্থির নড়াচড়ায় সাহায্য করে। আর লিগামেন্ট কি? লিগামেন্ট হলো এক প্রকার স্থিতিস্থাপক তন্তুযুক্ত যোজক কলা যা একটি অস্থিকে অন্য একটি অস্থির সাহায্যে সংযুক্ত করে অথবা একটি অস্থিকে কার্টিলেজের সাথে যুক্ত করে। লিগামেন্টের অস্থিসন্ধিগুলিকে শক্তিশালী ও স্থিতিশীল রাখে। আর অস্থিসন্ধি কি? অস্থিসন্ধি হলো মানবদেহের এমন একটি স্থান যেখানে দুটি বা তার বেশি অস্থি একত্রিত হয় এবং একে অপরের সাথে সংযুক্ত থাকে। অস্থিসন্ধিগুলি শরীরের বিভিন্ন অংশের নড়াচড়ার সুবিধা করে দেয়। পরের প্রশ্ন, রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে? একটি পিভট অস্থিসন্ধির উদাহরণ দাও। রক্ত আমাদের শরীরে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কাজগুলি করে। কি কি কাজ করে দেখো, পয়েন্টগুলো দেখে নাও। অক্সিজেন পরিবহন, তারপরে হচ্ছে পুষ্টিদ্রব্য পরিবহন, তারপরে হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণ, রোগ প্রতিরোধ আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। আর একটি পিভট অস্থিসন্ধির উদাহরণ হলো ঘাড়ের অস্থিসন্ধি, হলো একটি পিভট অস্থিসন্ধি যা আমাদের মাথাকে ডানে বামে ঘোরাতে সাহায্য করে। তোমরা এই পয়েন্টগুলো একবার দেখে নিও, ঠিক আছে, ভিডিওটা পজ করে। পরের প্রশ্ন দেখো কি আছে, লব্ধ রাশি ও প্রাথমিক রাশির মধ্যে পার্থক্য লেখো। আর এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের এককের নাম লেখো। তো লব্ধ রাশি ও প্রাথমিক রাশির মধ্যে পার্থক্য দেখো, এখানে এর পার্থক্যটা লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নাও। দেখো, প্রাথমিক রাশি আর লব্ধ রাশির মধ্যে পার্থক্য কি কি বৈশিষ্ট্য পার্থক্য লেখানো হয়েছে, সংজ্ঞা, উদাহরণ আর নির্ভরশীলতা। প্রাথমিক রাশির ক্ষেত্রে লিখবে যে ভৌত রাশিগুলি স্বাধীন এবং অন্য রাশির উপর নির্ভর করে না। আর লব্ধ রাশি হচ্ছে যে ভৌত রাশিগুলি এক বা একাধিক প্রাথমিক রাশির সমন্বয়ে গঠিত। আচ্ছা, প্রাথমিক রাশি হচ্ছে এরা মৌলিক বা স্বাধীন। উদাহরণের ক্ষেত্রে বলছি, প্রাথমিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎপ্রবাহ, উষ্ণতা। আর লব্ধ রাশির উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য ইত্যাদি। আচ্ছা, লব্ধ রাশির প্রাথমিক রাশির ক্ষেত্রে নির্ভরশীলতা হচ্ছে এরা মৌলিক বা স্বাধীন, আর লব্ধ রাশি হচ্ছে এরা প্রাথমিক রাশির উপর নির্ভরশীল। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের এককের নাম হলো অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই প্রশ্নই যে হুবহু পরীক্ষায় দেওয়া কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে এবং আমি আরো 5 থেকে 6টা প্রশ্ন দেবো, সেগুলো ভালো করে করবে। আমি তাও তোমাদের চ্যাপ্টার 2000 কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি। দেখো, শিলা ও খনিজ পদার্থ থেকে তোমরা যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো ধাতুর আকরিক বলতে কি বোঝায় ব্যাখ্যা করে, এটা 2 নম্বরের আসতে পারে। মাপযোগ বা পরিমাপ থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কি কি দেখে নাও। কোনো রাশির একক বলতে কি বোঝায়, এসআই একক ব্যবহারে দুটি সুবিধা উল্লেখ করো,
স্কেল, দাঁড়িপাল্লা, স্টপওয়াচ ও মাপনী চোঙে এদের কোনটির সাহায্যে কোন ভৌত রাশি মাপা হয়? কোনো বস্তুর ক্ষেত্রফল কেন লব্ধ রাশি, তার সপক্ষে যুক্তি দাও। এছাড়া 3 নম্বরের জন্য তোমরা করে যাবে মাপনী চোঙ এবং চুড়াই যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। মৌলিক রাশি ও লব্ধ রাশি বলতে কি বোঝায়, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। কিছু অঙ্ক দেখে যেও, লোহার বলের ব্যাস কিছু একটা বলে দিলো, হয়তো 10 সেন্টিমিটার বলে দিলো। বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে বলা হবে। গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করতে বলা হতে পারে। ঠিক আছে, তারপরে একটা টেবিলের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেবে, টেবিলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হতে পারে। ঠিক আছে, এই গেল হচ্ছে মাপযোগ বা পরিমাপের ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে চ্যাপ্টার আছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, সেখানে তোমরা কোনগুলো ইম্পর্টেন্ট করে যাবে দেখো। খাদ্য পিরামিডের একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদ্য প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না, তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়? ঠিক আছে, তারপরে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়, খাদ্য জাল বলতে কি বোঝায়, তারপরে 10% সেটা তো বললাম তোমাদেরকে। ঠিক আছে, তারপরে বল বলতে কি বোঝায়, এটা 3 নম্বরের প্রশ্নের মধ্যে। সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলে আছে সূর্যের শক্তি, এটাও তোমাদেরকে করালাম। ঠিক আছে, কয়লায় আবদ্ধ শক্তির মূল উৎস সূর্য, সেটা ভালো করে করবে। শক্তির নির্ধারণ সূত্র বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করে যাবে। তারপরে যে তোমাদের চ্যাপ্টারটা আছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, এখান থেকে তোমরা ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, এটা ভালো করে করে যাবে কেন। বার্নৌলির নীতি ভালো করে করে যাবে। তারপরে তোমাদের যে জীবন বিজ্ঞানের পার্ট আছে মানুষের শরীর, এখান থেকে তোমরা যেটা ইম্পর্টেন্ট করবে সেটা হচ্ছে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা আছে, টেন্ডনের কাজ কি, মানব দেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বা অমিলায় পৌঁছায়, অস্থির কাজ কি, রক্তের কাজ কি, এগুলো 3 নম্বর প্রশ্ন। তারপরে তোমাদের দেহভর সূচক যেটা বিএমআই, সেটা নির্ণয় করতে দিতে পারে, যে বলে দিতে পারে তোমার বন্ধুর ওজন হয়তো 60 কেজি বা 50 কেজি, আর উচ্চতা বলে দিতে পারে 4.5 ফুট বা 4 ফুট, তোমার বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। ঠিক আছে, মানব দেহের নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, এই কারণগুলি কি কি সেটা আসতে পারে পরীক্ষায়। রক্তরসের কাজগুলি আসতে পারে, রক্তের কাজ কি আসতে পারে, ফুসফুসের কাজ কি আসতে পারে, ধমনী ও শিরার পার্থক্য আসতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে কিন্তু তোমরা করে যাবে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর পর্ব। তোমরা ভালো করে পড়ে যেও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই সুস্থ থাকবে।